রেকর্ডিং এ যাচ্ছি, রেকর্ডিং দেওয়া হয়নি। হ্যাঁ, তাহলে উপরের অনেক মেটাল যেগুলো আমরা ডিপোজিশন করতে থিওরিটিক্যালি সম্ভব হবে না, কিন্তু তারপরেও সম্ভব হয়। আমরা দেখি যে অ্যাকোয়াস সলিউশন থেকে ইভেন ম্যাঙ্গানিজ, যার পটেনশিয়াল -1.18, অনেক বেশি অ্যাক্টিভ হাইড্রোজেন থেকে, সেটাও অ্যাকোয়াস সলিউশন থেকে ডিপোজিশন করা সম্ভব হয়। নেক্সট স্লাইডে যাওয়া যাচ্ছে না কেন? হ্যাঁ, তারপরে আমরা এগুলো দেখেছিলাম, এই লেখাগুলো দেখেছিলাম, এবং আমি ফিগারগুলো একটু দেখি। আমরা এরপরে বলেছিলাম যে আমরা ম্যাঙ্গানিজকে পারি, কারণ হচ্ছে কি হাইড্রোজেন এই অবস্থান, এখান থেকে সে উপরে চলে যায়, ম্যাঙ্গানিজের উপরে চলে যায়। এই একটা অ্যানামলি দেখেছিলাম। আরো অ্যানামলি ছিল যে যদি আমি কোবাল্টের সঙ্গে এই এলিমেন্টগুলোর কম্পেয়ার করি, এই যে লাল কালি এবং সবুজ কালি দিয়ে দেখানো হয়েছে, তাহলে কোবাল্ট হচ্ছে মোর অ্যাক্টিভ দেন ভ্যানাডিয়াম, মলিবডেনাম, জার্মেনিয়াম, টাংস্টেন। তাহলে এই মেটালগুলোর ভিতরে ভ্যানাডিয়াম, মলিবডেনাম, জার্মেনিয়াম, টাংস্টেন এইগুলো রিলেটিভলি ডিপোজিশন করা ইজিয়ার, কারণ কোবাল্ট থেকে এগুলো মোর নোবেল পজিশনে আছে। কিন্তু আমরা দেখি যে তা হয় না, উল্টাটা হয়। কোবাল্টকেই রিলেটিভলি সহজে ডিপোজিশন করা যায় এইগুলোর থেকে। ফলে ইএমএফ সিরিজের ইনফরমেশনে কিছু সমস্যা আছে। তো সেই জন্য বলা হয়েছে ইএমএফ সিরিজ যে রাফ গাইড, রিজনেবল, ইটস এ রাফ গাইড, হ্যাঁ, এবং সামটাইমস মিসলিডিং। এটা বলা হয়েছে, আগের স্লাইডে ল্যাঙ্গুয়েজটা আছে। তা আমরা অ্যালয় ডিপোজিশনের জন্য আমাদের শর্ত হচ্ছে যে যে দুটো মেটালের অ্যালয় ডিপোজিশন করব তাদের পটেনশিয়ালটা কাছাকাছি থাকতে হবে, এবং কতটা কাছাকাছি থাকতে হবে, শুড স্যাটিসফাই দিস কন্ডিশন, লেস দ্যান আর ইকুয়াল টু 0.2 ভোল্ট। এটা বলার পরে বলা হচ্ছে কিন্তু এরও ব্যতিক্রম আছে অ্যালয় ইলেকট্রো ডিপোজিশনের জন্য, যে 0.5 ভোল্ট দূরে আছে জিঙ্ক আর নিকেল, তার মানে এই কন্ডিশন ফুলফিল করে না, তারপরেও জিঙ্ক আর নিকেল ডিপোজিশন করা সম্ভব হয়। হয়রাজ সিলভার প্যালাডিয়াম কাছাকাছি আছে, কাছাকাছি থাকার পরেও মানে এই শর্ত ফুলফিল করে, তারপরেও সিলভার প্যালাডিয়াম অ্যালয় ইলেকট্রো ডিপোজিশন করা সম্ভবপর হয় না। সো অ্যালয় ইলেকট্রো ডিপোজিশনের জন্য ইএম সিরিজের কিছু সমস্যা আছে। The discussion shows that the prediction concerning alloy deposition from electrode potentials alone are not wholly reliable, and may be misleading because many unpredictable specific effects occur with each pair of metals. এই পর্যন্তই আমরা লাস্ট ক্লাসে এসেছিলাম। তাহলে এটা এই এই যে আমাদের কিছু মিসলিডিং হয়, এটা অধিকাংশ মেটালের জন্য হয় না, কিছু কিছুর জন্য হয়। অধিকাংশ মেটাল ওই জেনারেল রুলটা ফলো করে। জেনারেল রুলটা কি? জেনারেল রুলটা হচ্ছে যে ফর অ্যালয় ইলেকট্রো ডিপোজিশন দ্য পটেনশিয়াল ডিফারেন্স শুড বি লেস দ্যান অর ইকুয়াল টু 0.2 ভোল্ট। এটাই জেনারেল রুল। এখন আমার ইএমএফ সিরিজে কত মেটাল আছে, আমি যদি শুধু ওই শর্তটাই মেনে চলতে চাই যে আর আমি কিছু করব না, তাহলে তো হবে না। আমার অনেক দূরে যে দুটো মেটাল আছে সেই দুটো মেটালের অ্যালয় ইলেকট্রো ডিপোজিশন করতে হবে। তো আমি কিভাবে করব? ওই মেটাল দুটোর পটেনশিয়াল ডিফারেন্স 0.2 থেকে অনেক বেশি, সেটাকে আমরা কাছে আনবো, আমাদের ইঞ্জিনিয়ারিং নলেজকে অ্যাপ্লাই করে কাছে আনবো। কিভাবে কাছে আনবো সেটা আজকে পড়বো আমরা। মেথডস অফ ব্রিঙ্গিং স্ট্যাটিক পটেনশিয়াল অফ মেটালস ক্লোজার টুগেদার, কাছাকাছি কিভাবে আনবো। তো আমরা জানি
ES মানে স্ট্যাটিক পটেনশিয়াল মানে at any condition, এখানে বলা হচ্ছে when activity is not unity, আর E0 হচ্ছে স্ট্যান্ডার্ড পটেনশিয়াল when activity is unity। তো আমরা স্ট্যান্ডার্ড কন্ডিশনে কাজ করব না, আমরা নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে কাজ করব। তাহলে পটেনশিয়াল, স্ট্যাটিক পটেনশিয়াল সমান E0 মাইনাস RT বাই NF, লন অফ যে মেটালের ডিপোজিশন ফেলতে চায় তার অ্যাক্টিভিটি। এটা নার্নস্ট ইকুয়েশন। অ্যাকচুয়াল এইটা হচ্ছে ES মানে হচ্ছে এই পটেনশিয়ালটা থাকলে কেবল ডিপোজিশন শুরু হবে, কিন্তু আমাদের শুধু কেবল ডিপোজিশন শুরু হলেই হবে না, আমাদেরকে তার একটা স্পেসিফিক রেট থাকতে হবে, একটা ডিজায়ার্ড কোয়ালিটি থাকতে হবে যে ইলেকট্রো ডিপোজিশনটা করব। আগের দিনে আমি একটা স্লাইড দেখিয়েছিলাম, একটা টেবিল দেখিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে জেনারেল শর্তগুলো ফুলফিল করলে ইলেকট্রো ডিপোজিশন হয়, কিন্তু ভিন্ন ভিন্ন মেটালের কোয়ালিটি ডিপোজিশনের জন্য ভিন্ন ভিন্ন জেনারেল কন্ডিশন ছাড়াও ভিন্ন ভিন্ন প্যারামিটার স্যাটিসফাই করতে হয়। যেমন তার একটা স্ট্যান্ডার্ড কারেন্ট ডেন্সিটি আছে, স্ট্যান্ডার্ড একটা টেম্পারেচার আছে, স্ট্যান্ডার্ড বাথ সলিউশন আছে, সবকিছুই আছে, কম্পোজিশন, বাথ কম্পোজিশন আছে, এগুলো মেনটেন করতে হয়। ফলে এই পটেনশিয়ালটা হলে ডিপোজিশন শুরু হবে, কিন্তু কোয়ালিটি হবে না। কোয়ালিটি ডিপোজিশনের জন্য এবং একটা রিকভার্ড স্পিডে আমার ডিপোজিশন হওয়ার জন্য এই এই পটেনশিয়াল থেকেও ভিন্ন পটেনশিয়াল আমাদেরকে দিতে হয়। সেই পটেনশিয়ালটাকে আমরা বলছি ডিপোজিশন পটেনশিয়াল। তার মানে ইডি আমরা কোয়ালিটি ডিপোজিশন পাওয়ার জন্য এবং একটা রিকোয়ার্ড স্পিডে ডিপোজিশন পাওয়ার জন্য আমরা ইডি দেব। ইডি সমান হচ্ছে এই ইএস প্লাস আরো একটা এক্সট্রা পটেনশিয়াল যেটাকে পি বলা হচ্ছে, এটাকে বলা হয় ইরিভার্সিবল ইফেক্ট বা ইরিভার্সিবল পটেনশিয়াল। That is additional potential that has to be provided to keep the reaction going at a required speed. শুধু স্পিড না, to get the quality deposition also আরো আরো অনেক অনেক রিকোয়ারমেন্ট আছে, সেগুলো ফুলফিল করার জন্য আমাদেরকে একটা এক্সট্রা পটেনশিয়াল দিতে হয়, যেটাকে বলা হচ্ছে ইরিভার্সিবল পটেনশিয়াল। সো আমাকে দিতে হবে ডিপোজিশন পটেনশিয়াল হুইচ ইজ ইডি সমান ইএস প্লাস পি। এখন আমরা দুইটা মেটালের মিলে একটা অ্যালয়ের ইলেকট্রো ডিপোজিশন করব, তাহলে ওই দুইটা মেটালের কাছাকাছি আসতে হবে কোনটা, এই যেটা দিব পটেনশিয়াল, সেই দুটো পটেনশিয়াল কাছাকাছি আসতে হবে। কতটা কাছাকাছি? লেস দ্যান অর ইকুয়াল টু 0.2 ভোল্ট। টু কো ডিপোজিট টু মেটালস, তাহলে দুটো মেটালকে কো ডিপোজিট করতে হলে আমার শর্ত, আমি একদম পারফেক্ট যে শর্ত যেখানে হবেই, আমি পয়েন্ট টুতেও যাইনি, ধরে নিচ্ছি একদম সমান, থিওরিটিক্যাল হাইপোথেটিক্যাল একটা জিনিস, দুটোর পটেনশিয়াল সমান হতে হবে। সমান হলে ডেফিনেটলি তারা একসঙ্গে ইলেকট্রো ডিপোজিশন হবে, কোনোটা প্রিফারেন্সিয়াল হবে না। তো একটা মেটালকে প্রাইম দিয়ে বোঝাচ্ছে, একটা মেটালকে ডবল প্রাইম দিয়ে বোঝাচ্ছে। সো একটা মেটালের ডিপোজিশন পটেনশিয়াল হচ্ছে ইডি প্রাইম, আর একটা মেটালের ডিপোজিশন পটেনশিয়াল ইডি ডবল প্রাইম, এই দুটো সমান হতে হবে। তো ইডি প্রাইম মানে হচ্ছে ইএস প্রাইম প্লাস পি প্রাইম, পিটা হচ্ছে রিভার্সিবল এন্ড সো অন। এটা মানে হচ্ছে ইএস প্রাইম মানে কি, এস প্রাইম মানে একটু আগের স্লাইডে নার্নস্ট ইকুয়েশন থেকে আমরা দেখেছি এইটা। হ্যাঁ, ওই মেটালের স্ট্যান্ডার্ড পটেনশিয়াল, ওই মেটালের এটা হচ্ছে ভ্যালেন্সি, ওই মেটালের অ্যাক্টিভিটি, আর ওই মেটালের জন্য আমাকে এক্সট্রা পটেনশিয়াল যেটা দিতে হবে সেটা এটা। ঠিক তেমনি ডবল প্রাইম দিয়ে আর একটা মেটালটাকে বোঝানো হয়েছে। তো এটাকে স্যাটিসফাই করতে হবে। স্যাটিসফাই করা মানে হচ্ছে উভয়ের পটেনশিয়াল সমান হয়ে গেল, পটেনশিয়াল ডিফারেন্স 0 হয়ে গেল, অতএব কোডিপোজিশন হবে। তো এখানে সমান হতে গেলে, এই ইকুয়েশন স্যাটিসফাই করতে গেলে এখানে আমাদের, যেখানে আমাদের কোনো হাত নেই, আর টি এফ এগুলো কনস্ট্যান্ট, এখানে আর টি এবং এফ এর ভ্যালু যা এখানেও তাই, ফলে এগুলো কনস্ট্যান্ট। আমাদের হাত আছে অন্যগুলাতে আমরা কন্ট্রোল করতে পারি। অটোমেটিক্যালি এই ইকুয়েশন স্যাটিসফাই করবে না, আমাকে কিছু কন্ট্রোলিং ফ্যাক্টর অ্যাপ্লাই করতে হবে। আর টি এন্ড এফ আর কনস্ট্যান্ট, সো ইকুয়েশন 2 ক্যান বি স্যাটিসফাইড ফলোইং ওয়েজ, ভিন্ন ভিন্ন ভাবে। এখানে দুইটা ওয়ে দেখানো হয়েছে, দুইটা ওয়ের আরো ওয়ে আছে, তা যেগুলো বেশি সহজে আমরা কন্ট্রোল করতে পারি আমরা সেইগুলো দেখিয়েছি। যেগুলোতে আমাদের হাত খুব কম, আমাদের ফ্রিডম কম, সেগুলো দেখানো হয়নি। তা একটা হচ্ছে যে সিলেক্টিং মেটাল সো দ্যাট ই জিরো প্রাইম সমান ই ডবল জিরো প্রাইম, এই দুটো কাছাকাছি যদি হয় তাহলে দেখা যাবে যে ডিপোজিশন পটেনশিয়াল মোটামুটি কাছাকাছি। আর এই দুটো কাছাকাছি কেমন, যেমন এই আজকের স্লাইডে একটা দেখালাম, একটা উদাহরণ দেখানো হয়েছিল যে যাদের পটেনশিয়াল
আমার মনে নেই কত 0.01 বোধহয় ডিফারেন্স। না, নেক্সট স্লাইড আছে, এখানে নেই। তা আমরা এমন দুটো মেটাল সিলেক্ট করি যার এই দুটো সমান, এবং ইএমএফ সিরিজে আসলে এই দুটো সমান আমরা মোটেই পাবো না। এক জায়গায় দুটো মেটাল নাই, খুব কাছাকাছি হয়তো বা আছে। এটা থিওরিটিক্যাল বলা আছে, এই দুটো সমান যদি আমরা পাই তাহলে ডেফিনেটলি সেটা ভালো হবে। আর এই দুটো এখন যদি না হয়, রিয়েল কন্ডিশন এই দুটোর ভিতরে অনেক গ্যাপ থেকে যাবে। তখন আমরা কি করতে পারি, হোল ইকুয়েশন টু স্যাটিসফাই করার জন্য আমরা এই অ্যাক্টিভিটিকে চেঞ্জ করে দিতে পারি। অ্যাক্টিভিটিকে চেঞ্জ করে দুটোকে কাছাকাছি আনতে পারি। অ্যাডজাস্টিং এ প্রাইম অ্যান্ড এ ডাবল প্রাইম, অ্যাক্টিভিটি অফ মেটাল 1 অ্যান্ড অ্যাক্টিভিটি অফ মেটাল 2। তো প্রথমে এক্সাম্পল আসি, এটা হয়ে গেলে আমাদের তেমন কিছু করা লাগবে না, অটোমেটিক্যালি মেটাল দুটো কাছাকাছি হয়ে গেল। নাম্বার 1, সিলেক্টিং মেটাল সো দ্যাট E0 প্রাইম সমান E0 ডাবল প্রাইম। যেমন এক্সাম্পল দেওয়া হচ্ছে টিন আর একটা লিড। টিনের E0 হচ্ছে -0.14 আর লিডের হচ্ছে -0.13 ভোল্ট। তো ডিফারেন্স হচ্ছে 0.01 মাত্র। আমার জেনারেল কন্ডিশন স্যাটিসফাই করে, ফলে খুব সহজেই tin lead may be co-deposited from simple source without any difficulty। এটা ফেলা যায়, কারণ আমরা জানি কন্ডিশন হচ্ছে এইটা, এই কন্ডিশন সে ফুলফিল করে। কিন্তু যখন আমরা দুটার ভিতরে অনেক পার্থক্য থাকবো, তখন আমাকে সেকেন্ড অপশনে আসতে হবে। সেকেন্ড অপশনটা কি, অ্যাডজাস্টিং এ প্রাইম অ্যান্ড এ ডাবল প্রাইম। কিভাবে আমরা অ্যাডজাস্ট করে দুইটার ডিপোজিশন পটেনশিয়ালকে কাছাকাছি আনবো। তো আমরা ইলেকট্রো ডিপোজিশন যেহেতু করবো, আমার রিডাকশন রিঅ্যাকশন কনসিডার করতে হবে। এটা একটা রিডাকশন রিঅ্যাকশন, এবং নার্নস ইকুয়েশন থেকে এই রিডাকশন রিঅ্যাকশনের পটেনশিয়াল আমরা এটা জানি, আর টি আর এফ এর মান বসিয়ে এরকম করা হয়েছে। এখানে প্লাস চিহ্ন হয়ে গেছে, এগুলো কেন হয়েছে তোমরা জানো, তোমরা নিজেরা ইকুয়েশনটা বসালে বুঝতে পারবা। নার্নস ইকুয়েশনের উপরে এইটা আসবে আর নিচে আসবে এইটা। এই নিচেরটাকে যখন এখানে একটা মাইনাস চিহ্ন আসে, তখন নিচেরটাকে যখন উপরে নিয়ে যাবে তখন এটা প্লাস চিহ্ন চলে আসবে। এগুলো করা হয়েছে, তোমরা পুরোনো স্লাইড দেখে, তোমাদের পুরোনো লেকচার নোট দেখলে তোমরা বুঝতে পারবা যে নার্নস ইকুয়েশন থেকে এই ইকুয়েশনের জন্য কিভাবে এটা আসে। এখন আমরা কি করতে পারি, আমরা পটেনশিয়ালকে আমাদের আগে একটা জানা আছে, একটা তোমাদেরকে টেবিল দেখিয়েছিলাম যে, এবং সেখানকার কনক্লুশনটা এরকম ছিল, মনে আছে কিনা, মনে কি পড়ে তোমাদের আমি কোনটার কথা এখানে বলতে চাচ্ছি? জি স্যার, একটা টেবিলে দেখিয়েছিলেন, ওখানে দেখেছিলেন যে মেটালের সল্টের কনসেন্ট্রেশন আমরা যত কমে থাকবে ততই এই মেটালটা অক্সিডেটিভ আচরণ করতে শুরু করবে। হ্যাঁ, সেটা অ্যাক্টিভ মেটালের দিকে চলে যেতে থাকে, অ্যাক্টিভিটি পটেনশিয়াল নেগেটিভের দিকে চলে যেতে থাকে, সেটা কনক্লুশনটা তাই ছিল। তো আমরা যদি এই যে এলিমেন্টটা আছে এম, এর কনসেন্ট্রেশন কমিয়ে আনি, কনসেন্ট্রেশন আর অ্যাক্টিভিটি কাছাকাছি জিনিস, কমিয়ে আনতে আনি, তাহলে করেসপন্ড ই শিফট টু নেগেটিভ ডিরেকশন। ওই সুমিত যেটা বললো যে নেগেটিভ ডিরেকশন মানে অ্যাক্টিভের দিকে চলে আসবে। এবং কতটা নেগেটিভিটি চলে আসবে, যে একটা মনোভ্যালেন্ট অ্যাটমের জন্য একটা মনোভ্যালেন্ট আয়ন নিলে হবে কি, তার ই শিফট এই অর্ডার 0.059 পার অর্ডার অফ ম্যাগনিটিউড চেঞ্জ ইন অ্যাক্টিভিটি চলে আসবে। ডাইভ্যালেন্ট নিলে এর 2 টাইমস চলে আসবে, 2 টাইমস নিচে চলে আসবে, নিচে মানে হচ্ছে নেগেটিভ দিকে চলে আসবে। সেই টেবিলটাই ওখানে দেখানো হয়েছিল। এবং সেটা আমরা তাহলে অ্যাক্টিভিটিটা কিভাবে কমাবো, তাহলে অ্যাক্টিভিটি কমালে একটা মেটালকে নোবেল ডিরেকশন পটেনশিয়াল নোবেল ডিরেকশন থেকে অ্যাক্টিভ ডিরেকশনে চলে যায়, এবং প্রতি একটা মনোভ্যালেন্ট অ্যাটমের জন্য কিছু বলছো কেউ, একটা মনোভ্যালেন্ট অ্যাটমের জন্য ই শিফট হয়ে যায়, এতটা অ্যাক্টিভের দিকে চলে যায়। ডাইভ্যালেন্ট অ্যাটমের জন্য এইটা গুণ 2 টাইমস চলে যায়, ট্রাইভ্যালেন্টের জন্য এইটা গুণ 3 টাইমস চলে যায়, অ্যাক্টিভ এর দিকে চলে যায়। স্যার এটা কি গুণ হবে না ভাগ হবে? 0.059 ডিভাইডেড বাই n তো ডিভাইডেড বাই না, ওখানে ভাগ হবে নাকি গুণ হবে? গুণ হবে, কারণ তোমার বেশি বেশি অ্যাক্টিভের দিকে চলে যাচ্ছে, তাই না? তুমি স্যার ইকুয়েশনটা দেখে তো বোঝে 0.059 ডিভাইডেড বাই 2 অথবা 0.059 ডিভাইডেড বাই 3, ওই নাম্বারগুলো স্যার 0.059 এর চেয়ে কম হবে। এখানে স্যার ই থেকে ওটা শিফট এর পরিমাণটা বোঝা যাচ্ছে পার অর্ডার অফ ম্যাগনিটিউড, মানে এটা 10 গুণ ডাইলিউটেড
করে দেওয়ার অ্যাকশন, তাহলে লগ 10 তো হচ্ছে স্যার 1, ফলে ই মাইনাস ই নট হবে 10 টাইমস চেঞ্জের জন্য 0.0559 ডিভাইডেড বাই n। রাইট, রাইট, হ্যাঁ সেটাই, হ্যাঁ ঠিক বলেছো। তাহলে মোর অ্যাক্টিভের দিকে চলে যাবে। হ্যাঁ সরি, আমি ভুল বলছিলাম। ডাইভ্যালেন্ট অ্যাটমের জন্য 2 টাইমস চলে যাবে। Decreasing atho corresponds to the E shift in negative direction. For a monovalent ion, E shift is atho per order of magnitude change in activity. আচ্ছা হ্যাঁ, এখানে অ্যাক্টিভিটিটার কথা বলা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, মানে অ্যাক্টিভিটি কি পরিমাণ চেঞ্জ হবে। ই শিফট ইজ এত পার অর্ডার অফ ম্যাগনিটিউড চেঞ্জ ইন অ্যাক্টিভিটি। নিয়ে তো আমি এখন রিকল করতে পারছি না, তোমরা একটু দেখে নিও, ওখানে বলা আছে, ওখানে বোঝানো হয়েছিল সুন্দরভাবে, এটা একটু দেখে নিও। ঠিক আছে, মেবি হি ইজ রাইট। এখন এই অ্যাক্টিভিটিটা আমরা কিভাবে কমাবো? অ্যাক্টিভিটিটা কমানোর একটা ওয়েল নোন মিনস হচ্ছে যে আমরা কমপ্লেক্সিং এজেন্ট অ্যাড করতে পারি। কমপ্লেক্সিং এজেন্ট অ্যাড করে অ্যাক্টিভিটি কমে যায়, এবং তার এক্সাম্পল আমরা লাস্ট কয়েকটা ক্লাসে আমরা দেখেছি। তাহলে অ্যাক্টিভিটি কমে যাবে। যেমন একটা এক্সাম্পল হিসেবে আমরা নেই সিলভার লেড অ্যালয়। এখানে সিলভারের স্ট্যান্ডার্ড পটেনশিয়াল হচ্ছে প্লাস এত, আর লেডের স্ট্যান্ডার্ড পটেনশিয়াল হচ্ছে মাইনাস এত। দুটোর ভিতরে কত পার্থক্য, এবং একটা আছে নোবেল, একটা হচ্ছে অ্যাক্টিভ, অনেক পার্থক্য। তা এখন এই দুটাকে যদি আমি একসঙ্গে ডিপোজিশন ফেলতে চাই জেনারেল কন্ডিশন অনুযায়ী, কোনোভাবেই এটা সম্ভব না। তাহলে আমাকে কি করতে হবে? আমরা জানি যে আমরা অ্যাক্টিভিটি কমিয়ে এইটাকে মোর অ্যাক্টিভিটির দিকে নিয়ে যেতে পারি। কাকে? সিলভারে। সিলভারের অ্যাক্টিভিটির দিকে নিয়ে, সিলভারের অ্যাক্টিভিটিটাকে আমরা মোর অ্যাক্টিভ মেটাল হিসেবে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? এর কাছাকাছি নিয়ে যাব। তাহলে নান্সড ইকুয়েশন থেকে আমরা কি দেখলাম? যে পটেনশিয়াল সমান স্ট্যাটিক পটেনশিয়াল সমান এই জায়গায় ছিল E0, স্ট্যান্ডার্ড পটেনশিয়াল প্লাস 0.059 বাই n ছিল লগ অফ অ্যাক্টিভিটি অফ দ্য আয়ন। সেই ভ্যালুটা এখানে বসানো হয়েছে। এখানে স্ট্যাটিক পটেনশিয়াল আমরা কোনটা চাচ্ছি যেহেতু সিলভারকে আমরা লিডের সঙ্গে ডিপোজিশন করব, আমরা সিলভারের পটেনশিয়ালটা নিয়ে যাচ্ছি আমরা লেডের কাছে। লিডটাকে উপরে নেওয়াটা আমরা শিখিনি, কিভাবে অ্যাক্টিভকে নোবেলে নিয়ে যাব সেটা আমরা শিখিনি। আমরা শিখেছি অ্যাক্টিভটাকে কিভাবে নোবেলে নিয়ে যাওয়া যায়। তাহলে এর পটেনশিয়ালটাকে যদি এর কাছাকাছি আমরা আনতে পারি, তাহলে আমরা দুটোকে ডিপোজিশন করতে পারবো। তাই আমরা ধরে নিলাম যে এর পটেনশিয়ালটা আমরা স্ট্যাটিক পটেনশিয়ালটা এই ভ্যালুতে নিয়ে যাব। নিয়ে যেতে গেলে আমার এই ইকুয়েশনটা আমাকে ফুলফিল করতে হবে। সেই ক্ষেত্রে এই অ্যাক্টিভিটি অফ সিলভার আয়ন কত হতে হবে? তোমরা একটু ক্যালকুলেশন করে কেউ বলবে? এই ইকুয়েশনটা বুঝেছো? এই ইকুয়েশনটা এখান থেকে আসছে, পটেনশিয়াল সমান স্ট্যান্ডার্ড পটেনশিয়াল প্লাস 0.059 বাই n লগ অফ এইটা। তো এখানে সিলভারের পটেনশিয়ালকে আমরা কোথায় নিয়ে যেতে চাচ্ছি? -0.13 তে নিতে চাচ্ছি, তাই -0.13 বসানো হয়েছে। আর এখানে সিলভারের যেটা স্ট্যান্ডার্ড পটেনশিয়াল 0.789 সেটা বসানো হয়েছে, আর এইগুলো বসানো হয়েছে। অ্যাক্টিভিটির ভ্যালুটা এখানে কত হলে সে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে সেটাকে এখানে আনসার পেয়েছি 2.82 into 10 to the power minus 16। আমার 2.65 আসছে 10 to the power minus 16। আচ্ছা 10 ঠিক আছে, অলমোস্ট ঠিক আছে। এখানে রাউন্ড ফিগারে লেখা হয়েছে 10 to the power minus 16 মোল। সো এখান থেকে ক্যালকুলেশন আসছে সিলভার হচ্ছে 10 to the power minus 6 এই অ্যাক্টিভিটিতে আনতে হবে। এই অ্যাক্টিভিটিতে আনলে তখন সিলভারের পটেনশিয়াল আর এটা থাকবে না, থাকবে হচ্ছে এটা। ঠিক আছে, তো দিস ক্যান বি অ্যাচিভড। এটা আমরা কিভাবে করব? ওই আমরা কি কমপ্লেক্সিং তৈরি করব সিলভারটাকে। দিস ক্যান বি অ্যাচিভড বাই সাইনাইড কমপ্লেক্সিং। মোস্ট কমপ্লেক্স কিভাবে? সাইনাইড কমপ্লেক্সিং, হ্যাঁ ঠিক আছে। এটা একটা সাইনাইড কমপ্লেক্সিং হচ্ছে একটা কমপ্লেক্সিং প্রসিডিউর। আরো অনেক কমপ্লেক্সিং প্রসিডিউর আছে, সেগুলো কি কি? মোস্ট কমন কমপ্লেক্সেন্টস আর সায়ানাইড। সায়ানাইড আবার তার কিছু প্রবলেম আছে, এটা পয়জনাস, হ্যাঁ সিভিয়ারলি পয়জনাস। হ্যালাইড, স্ট্যানেট, এছাড়াও আরো আছে অ্যামাইন্স, সাইট্রেটস, টার্টারেটস এটসেট্রা অলসো ফাইন্ড অ্যাপ্লিকেশন। তো এই সমস্ত গুলো আমরা বাতের ভিতরে দিয়ে
আমরা যেটা পজিটিভ ডিরেকশনে আছে সেটাকে আমরা নেগেটিভ ডিরেকশন আনতে পারি, এবং কতটুকু দিব, অতটুকুই দিব যতটুকু দিলে আমার সিলভারের কনসেন্ট্রেশন অ্যাক্টিভিটিটা এই জায়গায় আসে। অ্যাক্টিভিটিটা এই জায়গায় আসলে সিলভার লেড ওই জেনারেল কন্ডিশন লেস দ্যান অর ইকুয়াল টু 0.2 ভোল্ট ফুলফিল করবে এবং আমরা কোর ডিপোজিশন পাবো। এখন কোশ্চেন হতে পারে তাহলে স্যার এটা কতটুকু দেবো, সেটা আবার আলাদা ক্যালকুলেশন আছে, আমরা ওই ক্যালকুলেশনের দিকে যাচ্ছি না। আমরা জানলাম যে সিলভারের কনসেন্ট্রেশনটা কত হতে হবে, এত হতে হবে সিলভারের লেড কোর ডিপোজিশন ফেলার জন্য। Now is principles of alloy electrodeposition. Alloy electrodeposition-এর 6টা প্রিন্সিপল আছে। If a plating bath is replenished with two metals at a constant ratio m by n, the ratio of metals in the deposit will be m by n. আমরা দুইটা মেটালের ডিপোজিশন ফেলবো, কিন্তু ডেফিনেটলি দুইটা মেটালের পটেনশিয়াল এক জায়গায় আসবে না। আমরা যতই এ আর এ প্রাইম আর এ ডবল প্রাইম আমরা অ্যাডজাস্ট করি না কেন, কোনো সময় এক জায়গায় আসবে না। একটা অবশ্যই একটু রিলেটিভলি নোবেল থাকবে, একটা অবশ্যই আরেকটু রিলেটিভলি অ্যাক্টিভ থাকবে। তাহলে আমাকে পয়েন্টার অফ করতে হবে। আমরা ধরলাম এইটা হচ্ছে আমাদের ক্যাথোড। ক্যাথোডের গায়ে আমরা অ্যালয় ইলেকট্রোডিপোজিশন করতে চাই, কার? ব্রাসের। দ্যাট ইজ কপার আর জিঙ্কের ইলেকট্রোডিপোজিশন করতে চাই। কপার হচ্ছে মোর নোবেল, এটা হচ্ছে রিলেটিভলি নোবেল। তাহলে আমি বাতের ভিতরে কপারের আয়ন আর জিঙ্কের আয়ন দেওয়া হয়েছে, কপার আছে, জিঙ্ক আছে। দুটো আছে, আমরা অ্যাক্টিভিটি অ্যাডজাস্ট করে দুটাকে কাছাকাছি এনেছি, তারপরেও তো রিলেটিভলি কপার নোবেল। তার নিচে আছে জিঙ্ক, জিঙ্ক রিলেটিভলি অ্যাক্টিভ, তাহলে প্রিফারেন্সিয়ালি কপার এখানে যাবে। শুরুর দিকে কপার একটু বেশি যাচ্ছে, ধরে নিলাম কপার আর জিঙ্ক যেটা যাচ্ছে এরকম একটা লেয়ার হলো। তা এখানে কপার হচ্ছে 80 আর জিঙ্ক হচ্ছে 20, এই রেশিওতে যাচ্ছে, অ্যালয় হিসেবে যাচ্ছে একসঙ্গে। কপার একটু প্রিফারেন্সিয়ালি যাচ্ছে, তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, কপারের কনসেন্ট্রেশন এখানে কমে যাচ্ছে। কপারের কনসেন্ট্রেশন যখন কমে যাবে তখন শুরুর দিকে একদম শুরুতে এই লেয়ারটা ফর্ম করা পর্যন্ত, ফার্স্ট লেয়ার ধরলাম এটা, ফার্স্ট লেয়ারটা ফর্ম করা পর্যন্ত কপার প্রিফারেন্সিয়ালি গেছে। সেকেন্ড লেয়ার এবার যেটা হবে, সেকেন্ড লেয়ারটা ধরলাম এই যে, এটা ছিল ফার্স্ট লেয়ার। সেকেন্ড লেয়ার যখন ফর্ম করছে তখন কপারের কনসেন্ট্রেশন এখানে কমে গেছে, কমে যখন গিয়েছে তখন কপার জিঙ্কের আরো কাছাকাছি চলে এসছে। এখন কপার কি আগের মতো যতটা প্রিফারেন্সিয়ালি গিয়েছিল অতটা প্রিফারেন্সিয়ালি যেতে পারবে? না স্যার, পারবে না। তাহলে আগের লেয়ারে কপার 80%, আমরা বলতে পারি থিওরিটিক্যালি, হাইপোথেটিক্যালি পরের লেয়ারে অতটা প্রিফারেন্সিয়ালি যেতে পারছে না, ফলে কপার পরের লেয়ার হয়ে যাচ্ছে 70 কপার, আর বাকিটা আমি নাইবা লিখলাম জিঙ্ক 30। ঠিক এইভাবে পড়তে পড়তে থার্ড লেয়ার যখন ফর্ম করছে তখন থার্ড লেয়ারে কপার জিঙ্কের একদম ক্লোজে চলে গেছে। সো এই লেয়ারে কি হবে, এই লেয়ারে কপারের আরো কমে যাবে, আরো লেস প্রিফারেন্সিয়ালি যাবে, সেই জায়গায় কপার হয়ে যাবে 60 কপার, 60 কপার। তার মানে আমার অ্যালয় ইলেকট্রোডিপোজিশন হচ্ছে ঠিকই, ফার্স্ট অ্যালয়ের ভিতরে কপারের কনসেন্ট্রেশন একটু বেশি, সেকেন্ড অ্যালয়ের ভিতরে কপারের কনসেন্ট্রেশন একটু কম, থার্ড লেয়ারের ভিতরে কপারের কনসেন্ট্রেশন আরো কম। এইভাবে চলতে থাকবে না?
এইভাবে চলতে থাকবে। এখন তাহলে আমাকে কনস্ট্যান্ট রেশিও মেইনটেইন করতে গেলে আমি পুরো জায়গাটা চাই এই থিকনেসের চাই সব 70-30। তাহলে আমাকে কি করতে হবে? এই বাথের ভিতরে আমি যে কপার শুরুতে দিয়েছিলাম, কপার আর জিঙ্কের যে রেশিও আমি দিয়েছিলাম শুরুতে, সেই রেশিও অলওয়েজ মেইনটেইন করতে হবে। অলওয়েজ সেই রেশিওটাকে অলওয়েজ কনস্ট্যান্ট রাখতে হবে। সেটাকে এখানে বলা হচ্ছে if a plating bath is replenished with two metals at a constant ratio m/n, the ratio of metals in the deposit will be m/n. তার মানে আমি এখানে যদি সব সময় যেভাবেই করি না কেন কনস্ট্যান্ট মেইনটেইন করতে পারি, তাহলে এখানেও কপার আর এই তিনটা আলাদা আলাদা লেয়ার হবে না, এখানেও কপার এবং জিঙ্কের কনস্ট্যান্ট একটা রেশিও মেইনটেইন হবে। সেটাই বলা হচ্ছে নাম্বার 1 এ। ভিন্ন কেচ নাম্বার 2, এটা হচ্ছে 1 নম্বর 6টা প্রিন্সিপাল আছে, ফার্স্ট ওয়ানটা গেল 1 নম্বর প্রিন্সিপাল। নাম্বার 2, an increase in percentage metal or its ratio in the bath results in an increase in the percentage metal or its ratio in the deposit. হ্যাঁ, আমি আগের আগের এক্সাম্পলটাই আবার দেই। আমি একটা মেইনটেইন মনে করো যে কপার আর জিঙ্কের একটা রেশিও আমি মেইনটেইন করেছিলাম, নট কনস্ট্যান্ট, একটা রেশিও মেইনটেইন করেছিলাম, যে কোনো একটা রেশিও মেইনটেইন করেছিলাম, ও 1 ধরে নাও, 1 আরবিট্রারি 1 ধরে নাও। এখন আমি আমি এবার আর একটা ডিপোজিশন সিস্টেমে যাচ্ছি, একই আইডেন্টিক্যাল, শুধু পার্থক্য আমি কি দেব? পার্থক্য কি দেব? এখানে কপারের এখানে যে বাত আছে, বাতের ভিতরে যে সলিউশন আছে, এখানে কপারের কনসেন্ট্রেশন, অ্যাক্টিভিটি অফ কপার বাড়িয়ে দেব, অ্যাক্টিভিটি অফ কপার বাড়িয়ে দেব, সো দ্যাট কপার আর জিঙ্ক এই রেশিওটা হয়ে যাবে 2। তাহলে তাই যদি হয়, তাহলে এই বাথে কপার ইস টু জিঙ্ক ছিল 1, আর এই বাথে কপার ইস টু জিঙ্ক হচ্ছে 2। তাহলে এখানে দ্বিতীয় এখানে আমার যে ডিপোজিশনটা পড়বে, সেখানে এটার ভিতরে কপারের পার্সেন্টেজ বেশি থাকবে। এখানেও কপার জিঙ্ক অ্যালয় ইলেকট্রো ডিপোজিশন হবে, ওখানেও কপার জিঙ্ক অ্যালয় ইলেকট্রো ডিপোজিশন হবে। এখানে যদি এরকম হয় যে এখানে কপার আছে, যে 60 কপার আছে, 60-40 অ্যালয় 60 কপার, এখানে বেড়ে যাবে কপার হয়তো এখানে হয়ে যাবে 90, আর জিঙ্ক হয়ে যাবে হয়তো বা 5। সেই জিনিসটা এখানে বলা আছে an increase in the metal percentage metal, তার মানে কপারের পার্সেন্টেজ বাড়িয়ে দেই, কপারের পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়া মানে হচ্ছে রেশিওটা বেড়ে যাওয়া, অর রেশিও ইন দ্য বাথ, যদি বাথে বাড়িয়ে দেই, results in an increase in metals or its ratio in the deposit, এটা বাড়িয়ে দিলে ডিপোজিট মানে কোটিং এর ভিতরেও ও রেশিওটা বেড়ে যাবে, সেই কথাটাই বলা হচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড প্রিন্সিপল। থার্ড প্রিন্সিপল, রেশিও অফ কনসেন্ট্রেশন। আগে আমি এক্সাম্পলটা বোঝাই, যে সবকিছুতেই আমি কপার জিঙ্কই আনি, যে এর ভিতরে আমি কপার আছে আর জিঙ্ক আছে, বাত এত বড় আমি বাত নিলাম, বাম দিকে আমি আর গেলাম না, আর এখানেও কপার আছে, জিঙ্ক আছে। তা এইটা হচ্ছে ক্যাথোড সারফেস। ক্যাথোড সারফেসে প্রিফারেন্সিয়ালি ডিপোজিট হবে কপার প্রিফারেন্সিয়ালি ডিপোজিট হবে, জিঙ্ক একটু ধীরে ধীরে যাবে। ফলে এই জায়গায় এটাকে বলা হচ্ছে, এই লেয়ারটুকু হচ্ছে ক্যাথোড সলিউশন ইন্টারফেস, আর এইটাকে বলা হচ্ছে বাল্ক সলিউশন ইন্টারফেস, বডি অফ দ্য বাট। এই জায়গাটাকে হচ্ছে বডি। তো এখান থেকে কপার যখন প্রিফারেন্সিয়ালে যাবে, ওই ঘাটতিটা পূরণের জন্য এই কপার এইদিকে আসবে। তাহলে এই দুইটার ভিতরে মোর রেডিলি ডিপোজিটেবল মেটাল কোনটা? কপার। তাহলে এখান থেকে যেহেতু কপার এখানে ডিপোজিট হবে প্রিফারেন্সিয়ালি, এবং সেইটা পূরণের জন্য এটা এখান থেকে এখানে আসবে, তার মানে এই জায়গায় কপার আর জিঙ্কের যে রেশিওটা থাকবে, আর এই জায়গায় কপার যে জিঙ্কের যে রেশিওটা থাকবে, এই দুই রেশিও কি একই রকম হবে?
না স্যার, ইন্টারফেসে কপার বেশি থাকবে। এই জায়গায় কপার বেশি থাকবে। ইন্টারফেস বলতে এইটা বোঝাচ্ছ না, এটা বোঝাচ্ছ বডি, এটা বডি, স্যার সলিউশন ক্যাথোড ইন্টারফেস যেটা। এটা কপার বেশি থাকবে। ইন্টারফেস বলতে তুমি কি মানে ডিপোজিশন না, সলিউশনের ভিতর আমরা হ্যাঁ, বলছি সলিউশনের, সলিউশনে। সলিউশনে এটা এরকম হবে। হ্যাঁ, তার মানে কপারের কনসেন্ট্রেশন এখানে বেশি থাকবে, বডির ভিতরে বেশি থাকবে। রেশিও, তুমি কি এটাই বুঝিয়েছো না এর উল্টোটা বুঝিয়েছো? কেন এটা বুঝলাম না, উল্টাটা আচ্ছা বুঝিয়েছিলাম। আচ্ছা, আমিও তাই বুঝতেছি। হ্যাঁ আমার আমার মনে হ্যাঁ হয় যে যেহেতু যেহেতু কপার এখানে এখানে সারফেস থেকে সারফেসে কপার ডিপোজিট হচ্ছে, সুতরাং হুম, কপার কিন্তু ডিফিউজ হয়ে এই সারফেসে আসতে হবে, এবং রাইট ডিফিউশনের জন্য একটা কনসেন্ট্রেশন গ্রাডিয়েন্ট দরকার। আর রাইট। কনসেন্ট্রেশন গ্রাডিয়েন্ট তো হচ্ছে যেখানে বেশি থেকে কমের দিকেই যায়, সুতরাং যেহেতু কপার ডিপোজিট হচ্ছে, সুতরাং কপারের ডিপোজিট হওয়ার রেট সারফেসে বেশি, কিন্তু সলিউশনের এই ইন্টারফেসটাতে কপারের পরিমাণ একটু কম হওয়াই উচিত। এখানে কম হবে, তাই তো? জি স্যার, মানে ইয়েস। আমি আমি যেটা লিখেছি সেটা বেশি। হ্যাঁ, বোঝা গেছে? কে আবরার বলছিলে? ইয়েস স্যার, বুঝেছি হ্যাঁ, এবার। বুঝেছো তো ব্যাপারটা? হ্যাঁ ইয়েস। হ্যাঁ, তুমি উল্টা বলেছিলে, আমি যেটা লিখেছি এইটাই ঠিক আছে। সুমিত যে ব্যাখ্যাটা দিয়েছে ব্যাখ্যাটা হচ্ছে এইটা। সো ইন্টারফেসে কম হবে। হ্যাঁ, তো সেটাই বলা হয়েছে যে রেশিও অফ কনসেন্ট্রেশন অফ মোর রেডিলি ডিপোজিবল মেটাল, মোর রেডিলি ডিপোজিবল মেটাল হচ্ছে কপার, টু দ্য আদার to the other is a smaller, other মানে হচ্ছে less readily deposited metal is a smaller, কোথায়? at the cathode solution interface, cathode solution interface মানে এই জায়গাটায়, then in the body of the bath, তার মানে এই কন্ডিশনটা হবে। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর, 4 নম্বর আর 3 নম্বর কিছুটা কাছাকাছি। concentration of metal ions at the cathode solution interface tends to approach mutual equilibrium with respect to the parent metals। 4 নম্বর, 4 নম্বরটা কি বলা হয়েছে যে এখানে ধরো যে এখানে নিলাম আমি কপার জিঙ্ক নিলাম, আর একটা নিলাম এখানে কপার জিঙ্ক, আর একটা আমরা একটা এক্সাম্পল কি পড়েছিলাম, লিড টিন না, লিড টিন, লিড টিনটা দুটো কাছাকাছি, খুব কাছাকাছি সেরকমই না, 0.14 আর 0.13, ওটা কি ছিল এক্সাম্পলটা, লিড টিন তো আমার জি স্যার। আমার তো মনে হয় সেরকমই। যা হোক, তাহলে এইটার ভিতরে ডিফারেন্সটা কম, এইটার ভিতরে ডিফারেন্সটা বেশি। তা ফলে হবে কি যে এই এখানেও যদি দুটা লেয়ার দেই, এটা হচ্ছে ক্যাথোড সলিউশন ইন্টারফেস, সো কপার জিঙ্ক লেস দেন কপার, এটা হচ্ছে বডি জিঙ্ক, আর এখানেও তাই। মোর নোবেল কোনটা, সরি, মোর নোবেল এখানে কোনটা, লিড আর টিন মনে আছে? প্রবাবলি স্যার লেড। আচ্ছা, লেডটাই ধরে নিলাম আমি। তাহলে লিড, লিড টিন, এইটা এটাও এখানে, সরি লিড টিন হবে এস এন, এটাও এখানে লেস দেন লিড টিন, লিড টিন, কিন্তু এই লেস, এইটা হচ্ছে বেশি বেশি লেস, ডবল দিয়ে দেই। কেন, বোঝা গেছে? এটা অনেক বেশি বেশি লেস, এটা সিঙ্গেল লেস। বোঝা গেছে কেনটা? কারণ কপার আর জিঙ্কের ভিতরে পটেনশিয়ালের পার্থক্যটা অনেক বেশি, ফলে কপার অনেক দ্রুত এখানে যাবে দেন জিঙ্ক। লিড আর টিনের ভিতরে পটেনশিয়ালের ডিফারেন্সের পার্থক্যটা অনেক কম, ফলে লিড টিন থেকে দ্রুত যাবে, কিন্তু সে অত দ্রুত যাবে না, ফলে গ্রাডিয়েন্টটা, এখানকার রেশিওটা এই বডি রেশিও থেকে কম হবে, আর এখানকার রেশিওটা বডি রেশিও থেকে অনেক বেশি কম হবে। ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। দুই ক্ষেত্রেই, তবে দুই
ডিফারেন্সটা নালিফাই করার চেষ্টা করবে, কিন্তু এখানে স্পিডে বেশি হবে কারণ তাদের ডিফারেন্সটা বেশি। তার মানে দুইটাই নালিফাই করার জন্য যে টাইম দরকার, দুটাই চেষ্টা করবে টাইমটাকে কমিয়ে আনার। এটাকে নালিফাই করার জন্য খুব দ্রুত তাকে যাওয়া লাগবে, সেজন্য খুব দ্রুত যাবে। আর এটাকে নালিফাই করার জন্য স্লোলি গেলেই তাকে চলবে, সেই জন্য সে স্লোলি যাবে। উভয়ের টার্গেট কি? আমরা কি করব? ইকুইলিব্রিয়াম অবস্থা নিয়ে যাব। তাই বলা হয়েছে কনসেন্ট্রেশন অফ মেটাল আয়ন্স at cathode solution interface tends to approach mutual equilibrium with respect to the parent metals. 3 আর 4 মূলত একই রকমের এবং সেই জন্য 3 আর 4 কে একসঙ্গে বলা হয়েছে। 3 আর 4 মিলে বলা হচ্ছে Cm/Cn is less than Cm0/Cn0, যেটা আমি এখানে দেখালাম। Cm মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ মোর রেডিলি ডিপোজিটেবল মেটাল, আর কনসেন্ট্রেশন অফ লেস রেডিলি ডিপোজিটেবল মেটাল এখানে দেখানো হচ্ছে। কনসেন্ট্রেশন অফ মোর রেডিলি ডিপোজিটেবল মেটাল কোন জায়গায়? যখন কোনো সুপারস্ক্রিপ্ট দিচ্ছি না, সেটা হচ্ছে ক্যাথোড সলিউশন ইন্টারফেসে, আর যখন সুপারস্ক্রিপ্ট দিচ্ছি সেটা হচ্ছে বডি অফ দ্য বাথ। 3 আর 4 মিলে হবে কি যে এটা লেস দ্যান এটা হবে, যেটা আমি আগেরটাতে দেখিয়েছি। 5 নম্বর, a variation in plating bath condition that brings E values closer together will increase percentage of less noble metal in the deposit. এটা একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। কি বলেছে এটাতে? যে আমাদের অনেকগুলো প্যারামিটার আছে। কি কি প্যারামিটার আছে? আমরা পটেনশিয়াল চেঞ্জ করতে পারি। পটেনশিয়াল বলতে এখানে আমরা যে রেকটিফায়ার দিব সেই রেকটিফায়ারের কথা বলছি। এটা ক্যাথোড, অ্যানোডগুলো আর দেখালাম না। সেই এখানকার পটেনশিয়াল। আমরা কারেন্ট ডেনসিটি দিতে পারি, চেঞ্জ করতে পারি। আমরা টেম্পারেচার চেঞ্জ করতে পারি। আমরা বাথ অ্যাজাইটেশন চেঞ্জ করতে পারি। এই সবগুলো হচ্ছে আমাদের প্যারামিটার। আরো প্যারামিটার আছে। এইগুলো চেঞ্জ করে যে দুটা মেটাল থাকবে এর ভিতরে, সে আবার কপার আর জিঙ্কের কথা বলি। কপার আর জিঙ্ক, যে এই সমস্ত প্যারামিটারের একটা বা দুইটা বা সবগুলো চেঞ্জ করলে যদি ই কপার আর ই জিঙ্ককে কাছাকাছি এনে দেয়, তাহলে কি হবে? তাহলে মোর নোবেল মেটাল যত দ্রুত যাচ্ছিল, লেস নোবেল মেটাল আর যত স্লো যাচ্ছিল, এই দুটোর ভিতরে কি হয়ে যাবে? গ্যাপটা, এর দ্রুত যাওয়ার টেন্ডেন্সি আর স্লো যাওয়ার টেন্ডেন্সি কমে আসবে না বেড়ে যাবে? কমে আসবে স্যার। হ্যাঁ, আমি কোশ্চেনটা আবার করি যে কপারের একটা পটেনশিয়াল আছে, ই কপার আছে, আর জিঙ্কের একটা পটেনশিয়াল আছে, ই জিঙ্ক আছে। মনে করলাম এটা নোবেল ডিরেকশন, এটা নোবেল ডিরেকশন, এইদিক হচ্ছে অ্যাক্টিভ ডিরেকশন। সো অ্যাক্টিভ ডিরেকশনে আমি জিঙ্ক দিয়েছি, সো ডিফারেন্সটা হচ্ছে এতটুকু। এখন এইগুলো আমি চেঞ্জ করলে, এইগুলো চেঞ্জ করার কারণে, এবং আরো যেমন একটা অ্যাক্টিভিটির কথা বলি, অ্যাক্টিভিটি হতে পারে, এইগুলো চেঞ্জ করলে কি হবে? এই ই কপার আর ই জিঙ্ক বেড়েও যেতে পারে, দুটার ভিতরে গ্যাপ বাড়তে পারে, অর দুটার ভিতরে গ্যাপ কমে যেতে পারে। তা দুইটার ভিতরে এইগুলো যে চেঞ্জের কারণে দুইটার ভিতরে গ্যাপ কমে যাবে। যদি কমে যায় তাহলে কি হবে? সেই ক্ষেত্রে লেস নোবেল মেটালটার ডিপোজিশন রেট বাড়বে নাকি মোর নোবেল মেটালটার ডিপোজিশন রেট বাড়বে? যদি তাদের ই পটেনশিয়াল কমে যায়, ডিফারেন্সটা কমে যায়। অন্য কেউ অ্যান্সার দাও। সো ডিপোজিশন রেট কাছাকাছি আসার কথা তো। আর হ্যাঁ, রাইট, ডিপোজিশন রেট কাছাকাছি চলে আসবে। যদি আমার এই সমস্ত কন্ট্রোলিং ফ্যাক্টরগুলোর কারণে তাদের ভিতরে পটেনশিয়ালটা আরো বেড়ে যায়, তাহলে কপার আরো মোর রেডিলি ডিপোজিটেবল মেটাল যেটা, সেটা আরো বেশি রেডিলি ডিপোজিট হবে, তাই না? আর এইগুলো চেঞ্জের কারণে যদি এই সিচুয়েশনটা হয়, দ্যাট ইজ তাদের পটেনশিয়াল ডিফারেন্সটা কমে আসে, তাহলে লেস রেডিলি ডিপোজিটেবল মেটাল সেটা আরো মানে দ্রুত বেগে জমা হওয়ার চেষ্টা করবে, তাই তো? সেই কথাটা এখানে বলা হয়েছে। Yes, sir. A variation in the plating condition that brings E values closer together, তার মানে এইটার কথা বলা হয়েছে। Closer together will increase
পার্সেন্টেজ অফ লেস নোবেল মেটাল ইন দ্য ডিপোজিট, তারা সেক্ষেত্রে লেস নোবেল মেটালটাকে পার্সেন্টেজ এখানে বাড়িয়ে দেবে। হ্যাঁ, যে আমি আগে যে প্যারামিটারে করছিলাম সেক্ষেত্রে এখানে কপার জিঙ্ক 70-30 হচ্ছিল, 70-30 হচ্ছিল। এইবার এই কন্ডিশন আমি একটু চেঞ্জ করে নিলাম, এইটা হচ্ছিল এই কন্ডিশনের কারণে, এবার একটু চেঞ্জ করে নিলাম, ফলে এই কন্ডিশনটা চলে আসছে। তখন কপার জিঙ্ক হয়ে যাবে কত? কপার জিঙ্ক হয়ে যাবে, কপারের পার্সেন্টেজ কমে এসে যাবে 60 আর জিঙ্ক হয়ে যাবে 40। তার মানে লেস রেডিলি নপোজিটিভ মেটাল বেড়ে যাচ্ছে, কারণ তাদের এই পটেনশিয়াল কমে আসছে। সেই কথাটা এখানে বলা হয়েছে। 5টা বলা হলো, আর 6 নম্বরটা থাকলো। এই 6 নম্বরটা নেক্সট ক্লাসে। হ্যাঁ, রোল কল। রোল নম্বর 1, Yes, sir. 2, Present, sir. 3 সুমায়াতুল আহসান। আচ্ছা, আমি স্লাইড অফ করে দিই। সুমায়াতুল আহসান নেই। 4, Present, sir. 5, Present, sir. 6, 7, 8, Present, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, Present, sir. 12, Yes, sir. 13, Present, sir. 14, Yes, sir. 9 আছো? রোল নম্বর 9 আছো? 9 আছো কি? Yes, sir. আছি স্যার। আচ্ছা। 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 17. আচ্ছা, 18 আছো? Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, Yes, sir. 25, Yes, sir. 27, Yes, sir. 28, 29, 29 আছো? Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, Yes, sir. 37, Yes, Sir. 38, Present, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, 44, 44, Janil Abidin কি absent? 45, Yes, sir. 46, 47, Present, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. স্যার 14 ব্যাচের 41। হ্যাঁ 14 versus 41, রাইট। হ্যাঁ, সরি। স্যার রোল 3 এর হচ্ছে মাইকে প্রবলেম ছিল, ও টেক্সট করছে। রোল 3, রোল 46 এর হয়তো শরীর অনেক বেশি খারাপ, তো ও হচ্ছে যাচ্ছে অ্যাপ্লিকেশন করতে। ও কি স্যার আপনাকে মেল করবে? রোল 3 আর রোল 17, মাইকেল রোল 3 দাও একটু পড়ো, একটু ওয়েট করো। রোল 3 প্রেজেন্ট, রোল 17। হ্যালো স্যার, আমি রোল 3। হ্যালো হ্যাঁ আমি দিয়েছি। স্যার, আমি মোবাইলে ঢুকে আপনাকে প্রেজেন্ট দিয়েছি। আমার ল্যাপটপে প্রবলেম হচ্ছিল তো। হ্যাঁ তোমার মেসেজ পেয়েছি আমি। হ্যাঁ ঠিক জি আছে। স্যার, থ্যাংক ইউ। রোল 3, রোল 17, রোল 17। হ্যাঁ আর কে যেন কি বলছিলে? স্যার রোল 46 এর শরীর অনেক বেশি খারাপ, ওরা সাসপেক্ট করতেছে হয়তো করোনা। তো এক্ষেত্রে কি স্যার ও অ্যাপ্লিকেশন আপনাকে মেল করবে কোনো ভাবে? হ্যাঁ আচ্ছা স্যার, আমি হ্যাঁ মেল ঠিক করি। আছে, ঠিক আছে। হ্যাঁ
এবং শুধু অ্যাপ্লিকেশন মেইল করে দিবে না, তুমি কোথায় আছে রোল 46 কোথায় আছে? স্যার ও গ্রামে বাড়ি- চলে গেছে আর কি, ওর বাড়ি নওগাঁ কোথায়? স্যার। নওগাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওকে এখন টপ প্রায়োরিটি দিতে হবে তার সুস্থতা। হ্যাঁ ঠিক আছে, ওকে বলে দিও বা আমাকে টেলিফোনে আমার সঙ্গে কথা বলতে বলো রোল 46 কে, দরখাস্ত দিবে আচ্ছা, এবং আমার টেলিফোনে আমার সঙ্গে কথা বলবে। হ্যাঁ জি স্যার। রোল 17। রোল 17 ঠিক আছে, হ্যাঁ প্রেজেন্ট আছে। রোল 6 শুধু অ্যাবসেন্ট আছে আজকে 6, আর 44 জয়নুল আবেদিন অ্যাবসেন্ট আছে। আগামীকালকের ক্লাসটা আমি একটু ব্যক্তিগত কারণে নিতে পারছি না। আগামীকালকে ক্লাসটা হবে না। আর আগামী রবিবারে প্রেজেন্টেশন হবে পরের 8 জনার। রোল নম্বর 18 থেকে রোল নম্বর 25। আগামী রোববারে প্রেজেন্টেশন 18 থেকে 25। আগামীকালকে ক্লাসটা হবে না, ইউজুয়াল ক্লাস আবার পরের সপ্তাহে মঙ্গলবারে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।